মর্নিং স্টুডেন্টস, জেনকিন্স, কিউবারনেট, গিট, ডকার, গিটহাব অ্যাকশন, এগুলো সব বিভিন্ন ডেভঅপস টুল। তোমরা যারা সফটওয়্যারের লাইনে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিক্ষা নিয়েছো হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। এগুলো সবই হচ্ছে ডেভঅপস টুল, মানে ডেভেলপমেন্ট এবং অপারেশন। যে প্ল্যাটফর্মে মানে একই সাথে কোনো সফটওয়্যারের যে ডেভেলপমেন্টের কাজও হচ্ছে, আবার আইটি অপারেশন, সেই আইটি অপারেশনের যে টেস্টিং বলো বা সেটা কার্যকর, মানে একটা সফটওয়্যার তৈরি করে যেটা যে জন্যে তৈরি হচ্ছে সেই কাজটাও একই টাইমে চলছে। এবং শুধু তাই নয়, মানে বাগস যদি কোনো কিছু থাকে, সফটওয়্যারে কোনো প্রবলেম থাকে, কোনো ফ্ল থাকে, তো সেইটা আইডেন্টিফাই করা এবং তারপরে সেটা আবার এগেন ডেভেলপারদের কাছে এসে সেটা রেকটিফাই হওয়া সাইমালটেনিয়াসলি চলছে। আগে একটা সফটওয়্যার ওই একজন কোডিং লিখতো, একজন অ্যালগোরিদম বানাতো, একজন হয়তো ডিবিএমএস সামলাতো, আবার সেই সফটওয়্যারটা কমপ্লিট হওয়ার পর তারপর আলটিমেটলি সেটা টেস্টিংয়ে যেত এবং তারপরে সেটা রিলিজ হতো। রিলিজ হওয়ার পর তারপর যদি কোনো আবার বাগস আসে হয়তো 1 মাস সময় লেগে যেত সেই বাগস ফিক্স করতে। এখন আর সেই যুগ নেই। এখন এই সমস্ত কাজগুলো কাইন্ড অফ একসাথে হচ্ছে, কারণ ক্লাউড কম্পিউটিং এসে গেছে। ক্লাউড কম্পিউটিং মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার ধরো যে সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ইনস্টল আছে, সেই সফটওয়্যারে তুমি একমাত্র কাজ করতে পারবে এবং সেখানে যা সেভ হবে তোমার কম্পিউটারেই সেভ হবে। কিন্তু ক্লাউডে যদি তোমার ক্লাউড প্ল্যাটফর্মে যদি তোমার সেই সফটওয়্যারটা থাকে, তাহলে সেটা কাইন্ড অফ একটা অন্য কোনো সার্ভারে রয়েছে যেটা তোমার মেশিনে নয়, এবং সেই সার্ভারের অ্যাক্সেস আরও তুমি যাদের চাইছো তাদের সবাইকে দিয়ে রেখেছো। এবার অ্যাট এ টাইম একই সফটওয়্যারে হয়তো একাধিক ব্যক্তি কাজ করছো এবং ওই একজন একটা মানে অ্যাকশান পারফর্ম করছো একই সফটওয়্যারে, সব ইন্টারকানেক্টেড। এবং তুমি হয়তো আছো কলকাতায়, আরেকজন হয়তো আছে নিউ ইয়র্কে, আরেকজন হয়তো টোকিওতে, মানে ওয়ার্ল্ড ওয়াইড, বুঝতেই পারছো। তো এর ফলে হয়েছে কি, কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার বিল্ড করার জন্য যে টিম, সেই টিমটাকে আর এক জায়গায় থেকে কাজ করতে হচ্ছে না, বা ওই টাইম ওয়েট করতে হচ্ছে না যে আগে ওর কাজটা প্রথম কাজটা করবে স্টেপ 1, তারপর স্টেপ 2 কাছে যাবে, সে আবার নিয়ে কাজটা করবে। তো বুঝতেই পারছো পুরো ব্যাপারটা একসাথে হচ্ছে, যে কারণে কাজের ডেলিভারির টাইম যেমন বেড়ে গেছে, তেমন সেই সফটওয়্যারের অ্যাকুরেসি, সেটার যে কাজ করার দক্ষতা বা ক্ষমতা, সেটা অনেক বেশি বেড়ে গেছে। এবং এই প্ল্যাটফর্মে যদি তুমি ইউজ টু না হও কাজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু মানে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়াটা মুশকিল। আর এখন মনে রাখবে, এই সমস্ত যেগুলো টুলসগুলো বললাম না, এগুলো সব ফ্রি, ওপেন সোর্স। এবং শুধু তাই নয়, এই সফটওয়্যারগুলো শেখার জন্য যে টিউটোরিয়ালস, সেইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই টুলসগুলোর মধ্যেই দেওয়া থাকে। আবার এছাড়াও অনেক ওপেন সোর্স অন্যান্য যে ফ্রি রিসোর্স থাকে, টিউটোরিয়ালস থাকে, ইউটিউব ভিডিও বলো বা অন্য কোনো টিউটোরিয়াল ওয়েবসাইটস বলো, সেখান থেকেও তোমরা এই সমস্ত টুলস কী করে ইউজ করতে হয় তার কমপ্লিট টিউটোরিয়ালস পেয়ে যাবে। এবং এই যে প্ল্যাটফর্মে এগুলো ইউজ হয়, তার মধ্যে মানে এই তোমার ডেভঅপসের যে টুলসগুলো ইউজ করতে পারবে যে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেইগুলো ফ্রি। সেই যে অ্যাকাউন্টগুলো তোমার যদি AWS ফ্রি টায়ার অথবা AWS ফ্রি টায়ার, দেন অ্যাজুর ফ্রি অ্যাকাউন্ট, এই টাইপের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, মানে ক্লাউডের প্ল্যাটফর্ম, যেগুলো কিন্তু ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগও তোমাকে দেবে। এবং তারপরে এই সমস্ত টুলসগুলো তোমরা ইউজ করতে পারবে ফ্রিলি। এবং তার ফলে হবে কি, যে তুমি যখন কোনো একটা কোর্স করছো ক্লাস 12-এর পর, কোনো একটা গ্র্যাজুয়েশান কোর্স করছো, BCA হোক, বিটেক ইন CSE হোক, বিটেক ইন CSE স্পেশালাইজেশন ইন AI অ্যান্ড DS হোক, যেটাই হোক, মানে সোজা কথায় আইটি রিলেটেড যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স করতে করতে তোমরা কিন্তু নিজেরাই বাড়িতেই ফ্রি অ্যাকাউন্ট খুলে এই প্ল্যাটফর্মে কাজ করার এক্সপিরিয়েন্স অর্জন করতে পারো, যেখানে কিনা অনেক তাবড় এক্সপার্টরা বসে আছেন সারা পৃথিবী জুড়ে। এবং তার ফলে হবে কি, তোমার যে প্রবলেম হবে সেটা তুমি তাদের থেকে
সেই যে ওপেন কমিউনিটি, সেই কমিউনিটি থেকে হেল্প নিতে পারবে, সেখান থেকে তোমার যা ডাউটস আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাজের কোয়ালিটি বাড়বে, এবং তুমি তোমার যে প্রজেক্ট তৈরি করবে না, ধরো তুমি ভালো কিছু একটা সফটওয়্যার বানালে বা একটা অ্যাপ বানালে সেখানে, বা কোনো একটা বড় প্রজেক্টে নিজের কন্ট্রিবিউশনটা দিলে, ওকে, তো সেই যে ক্রেডিবিলিটি সেইটাকে ইউজ করে তুমি তোমার কলেজেই যখন ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হবে, সেই রেফারেন্সগুলো দিয়ে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো প্লেসমেন্ট পেতে পারো। কারণ ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলোতে যেখানে এই সমস্ত অ্যাপ বিল্ডিংয়ের কাজকর্ম চলে বা সফটওয়্যার ডেলিভারি করার যে ব্যাপারগুলো চলে, সব জায়গায় কিন্তু এই ডেভঅপস এই টেকনিক ইউজ করা হচ্ছে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পর্কে ওয়াকিবহাল হও। ডেভঅপসের যে রিসোর্সগুলো আছে, আমি অবশ্যই সেই রিসোর্সের যতটা সম্ভব আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যে টুলসগুলো বললাম সেগুলোর যে ফ্রি রিসোর্সের যে লিঙ্কগুলো আছে সেইগুলো, প্লাস যে ক্লাউড কম্পিউটিংয়ের যে রিসোর্স যেগুলো আছে, লিঙ্ক আছে, সেগুলো আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা ঘাঁটতে পারো। আর মাথায় রাখবে একটাই কথা, যে এই টুলসগুলো ইউজ করা শেখাটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমন তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কমপ্লিট করাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সো সিলেবাসকে ইগনোর করে শুধুমাত্র এই টুলসগুলো নিয়েই পড়ে থাকবে এমনটা করো না। বা অনেকে হয়তো এরমও হয় যে খুব দারুণ কোডিং নলেজ আছে, দারুণ স্কিল আছে, খুব তাড়াতাড়ি এই সমস্ত প্ল্যাটফর্মে হয়তো কাজ শিখে গেল এবং কাজ করা শুরু করে দিল, এবং সেক্ষেত্রে অনেক সময় কি পড়াশুনোটা ছেড়ে দিয়ে হয়তো ফ্রিল্যান্সিংয়ে চলে এলো বা এই টাইপের ডেভেলপার হয়ে গেল, হয়ে গিয়েই আর্ন করা শুরু করে দিল। এখন ওপেন সোর্স যেহেতু এই সমস্ত ব্যাপার এবং এই সমস্ত অ্যাপ বিল্ডিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু এমন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ডাইরেক্ট ইনকাম করা যায়, তো সেই ইনকামটা মানে করা স্টার্ট হলেই অনেকে ওই চাকরি ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এই মানে পড়াশুনোটা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে। আমি বলবো এই ভুলটা একদমই করবে না। গ্র্যাজুয়েশান অবশ্যই কমপ্লিট করবে, সেটা বিসিএ বিটেক যেটাই হোক, এবং চেষ্টা করবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর এমবিএটা কমপ্লিট করে নেওয়া। কারণ না, এখন আর শুধু এখনকার কথা ভাবলে চলবে না, তোমাকে আজ থেকে 5 বছর 10 বছরের কথা, আগের পরের কথা ভেবে চলতে হবে। কারণ এখন ওই মানে প্রতি 4-5 বছর অন্তর নয়, প্রতি বছরে বা প্রতি মাসে আমি বলবো টেকনোলজিক্যাল হিউজ অ্যাডভান্সমেন্ট হচ্ছে। তুমি আজকেরও জানো না যে আজ থেকে 1 মাস পরে নতুন কি টেকনোলজি আসতে চলেছে, যেটা হয়তো তোমার যে প্রেজেন্ট সিনারিও সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। সো অবশ্যই সেই সমস্ত আপকামিং টেকনোলজিসগুলো নিয়ে নলেজ নিয়ে যেতে হবে। নিজের ডিগ্রি যতটা সম্ভব বাড়িয়ে রাখা সম্ভব, বিশেষ করে একটা মাস্টার ডিগ্রি এমবিএ অবধি অ্যাটলিস্ট। ওকে, কারণ যদি রিসার্চ লাইনে যেতে চাও তাহলে তো অবশ্যই তারপরেও পিএইচডি এই সমস্ত জায়গায় করতে হবে, সেটা আলাদা ব্যাপার। একাডেমিক লাইনে যারা রিসার্চ লাইনে যেতে চায় তাদের জন্য, কিন্তু যারা জাস্ট নিজের প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে চায়, যারা প্রফেশনাল হতে চায়, যারা ডাইরেক্ট করে এমএনসিতে গিয়ে কাজ করতে চায়, বড় আইটি সেক্টরে কাজ করতে চায়, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার বা অ্যাজ অ্যান অ্যানালিস্ট, এই টাইপের কাজে যদি যেতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো তোমরা এমবিএটা অন্তত কমপ্লিট করবে। আর অবশ্যই আমি যারা সায়েন্টিস্ট হতে চাও, আমি বলবো তারা ওই তাৎক্ষণিক ইনকামের আর্জটা তারা রেখো না, আর তাদের থাকেও না অ্যাকচুয়ালি, কারণ তাদের চিন্তাভাবনা আরও অনেক ব্রড হয়, আরও অনেক লার্জার দ্যান লাইফ হয়, তবেই তারা সেই কেরিয়ারটা চয়েস করে। আর মাথায় রাখবে আজকের দুনিয়াতে ঠিক যেমন অনেক আবিষ্কার অ্যাক্সিডেন্টালি হয়ে যাচ্ছে, মানে হয়তো কী কারণে হচ্ছে সেটা জানা গেল না, কিন্তু প্রোডাক্ট আবিষ্কার হয়ে গেল, এমন ঘটনা এখন খুব ঘটছে, এবং আরও খুব এটা যত দিন যাবে আরও বেশি বাড়বে, যে হয়তো বাই প্রোডাক্ট হিসেবে অ্যাক্সিডেন্টালি এমন কিছু টেকনোলজির আবিষ্কার হয়ে গেল যার বিহাইন্ডে কী রিজন আছে সেটাই হয়তো তারা জানে না। মানে সোজা কথা, ইঞ্জিনিয়াররা কোনো প্রোডাক্ট হয়তো আগে তৈরি করে ফেললো, তার পেছনে সায়েন্স পরে সায়েন্টিস্টরা ভেবে ঠিক করলেন, এমন দিন আসতে চলেছে। ওকে, কিন্তু বাই অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টালি এই টাইপের আবিষ্কারের ভরসায় বসে থাকলে হবে না। কারণ আমাদের যেভাবে নানা রকম চ্যালেঞ্জেস আসতে চলেছে হিউম্যান কাইন্ডকে পৃথিবীতে সাস্টেন থাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, যে ধরনের আরও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হবে, সেটা বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস হোক বা নানা রকম
জিওপলিটিক্যাল প্রবলেম হোক, সব কিছু মিশিয়ে যত দিন যাবে তত এই ক্রাইসিস বাড়বে। তো সেইগুলো থেকে সলিউশন পাওয়ার জন্যে, হিউম্যান কাইন্ডকে সাস্টেন করার জন্য, হিউম্যান কাইন্ডের মানে মানুষের জীবনযাত্রা আরও শুধু যে মানে আরামদায়ক তা নয়, আরও বেশি সিকিউরড করার জন্যে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দরকার, অনেক রিসার্চ ওয়ার্কের দরকার। এবং সেই রিসার্চ ওয়ার্কে এই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে রিসার্চগুলো চলছে সেইগুলোর ইম্পর্টেন্স আমার মনে হয় সবচেয়ে বেশি। কারণ এই রিসার্চের অ্যাডভান্সমেন্টের ওপর অন্যান্য রিসার্চগুলো কত তাড়াতাড়ি হবে সেটা নির্ভর করছে। যেমন কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে রিসার্চ চলছে, কোয়ান্টাম কম্পিউটিং এখনও খুব সীমিত কয়েকটা জায়গায় এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিচ্ছে, কিন্তু সেই কোয়ান্টাম কম্পিউটিং একাধারে তৈরি করা যতটা কস্টলি, সেটাকে মেনটেন করাও কস্টলি, হিউজ কস্টলি। এবং সেটার পারফরমেন্স মানে সেটার যে পারফর্ম করার যে ক্ষেত্র বা ফিল্ড সেটাও ভীষণভাবে সীমিত, যে কারণে আরও অনেক ব্রডার ফিল্ড এটাকে ইউজ করা যাচ্ছে না। তো তার জন্যে এক্সটেন্সিভ রিসার্চ ওয়ার্ক চলছে, সমস্ত বড় বড় দেশ চেষ্টা করে যাচ্ছে, আমাদের দেশেও মানে রিসার্চ চলছে এই সমস্ত ব্যাপার নিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব এই কোয়ান্টাম কম্পিউটারকে ফুল ফ্লেজেড অবস্থায় আনার জন্যে। কারণ এই কোয়ান্টাম কম্পিউটিং যদি একবার ওয়ার্কিং অবস্থায় চলে আসে, মানে কমপ্লিটলি একদম ফুললি ফ্লেজড অবস্থায় চলে আসে একদম, তাহলে অনেক অজানা প্রশ্নের উত্তর যেমন আমরা জানতে পারবো, তেমন অনেক ক্রিটিক্যাল প্রবলেম যার সলিউশন এই মুহূর্তে মনে হচ্ছে যেন নেক্সট টু ইম্পসিবল, যে এটা এই টেকনোলজি কোনোদিন সম্ভবই নয়, মনে হয় না অনেক সময়। তো সেই মানে অসম্ভব টেকনোলজিগুলোও কিন্তু সম্ভব করা সম্ভব হবে। কারণ কোয়ান্টাম কম্পিউটিংয়ের মধ্যে যে কোয়ান্টাম রিয়ালমের বা কোয়ান্টাম ওয়ার্ল্ডের যে পলিসি বা ল ওয়াইজ এই কোয়ান্টাম কম্পিউটার ওয়ার্ক করে, বা যে প্রিন্সিপাল ওয়াইজ কোয়ান্টাম কম্পিউটার কাজ করে, সেখানে কিন্তু মানে পসিবিলিটিস আর লাইক ইনফিনিটি পসিবিলিটিস রয়েছে। এবং তার যে স্পিড, তার যে ক্ষমতা, শুধু যদি স্পিডের কথাই ধরি তাহলে সেই স্পিড এমনটাই যে এখনকার সুপার কম্পিউটার মানে 1 নম্বর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার, সে যে কাজটা করতে হয়তো 100 বছর লাগিয়ে দেবে, সেটা ওই কোয়ান্টাম কম্পিউটার হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে করে দেবে। মানে আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। যদি একটা ছোট্ট উদাহরণ দিয়েই তোমাদের বলি, আজকেরই মানে নিউজ পেপারে পড়ছিলাম যে 2032 না 34 এরকম একটা সাল নাগাদ কোনো একটা গ্রহাণু, ছোটো একটা অ্যাস্টেরয়েড, সেটা পৃথিবীতে আছড়ে পড়তে পারে, চান্স আছে কত 3.5% কি এরকম একটা চান্স আছে বললো। এবং সেটা আছড়ে পড়লে আমাদের এই কলকাতা থেকে শুরু করে মুম্বাই অবধি অনেকগুলো শহর আছে যেগুলো ইন ডেঞ্জার জোনে থাকবে 2032-33 সালে। অনেক দেরি আছে, সে যাই হোক। কিন্তু পার্টিকুলারলি যেমন অনেক সিনেমাতে আমরা দেখেছি না, ঠিক গ্রহাণুকেই আকাশে কোনো একটা মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হলো, এরকম সিনেমা আমরা দেখেছি। কিন্তু এটাও কি তোমরা ভেবে দেখেছো যে এই কাজ করা কতটা টাফ, কতটা এক্স্যাক্ট প্রেসাইজ ক্যালকুলেশনের ব্যাপার? কারণ এক্স্যাক্ট সেই গ্রহাণুর নিজস্ব একটা স্পিড আছে, সে একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে আসছে, তার স্পিড আছে। আমাদের এই পৃথিবী, সে একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে এগোচ্ছে, তার একটা স্পিড আছে। নিশ্চয়ই জানো আমরা ভয়ঙ্কর গতিতে কন্টিনিউয়াস শুধু ঘুরছি না, যেমন নিজের অ্যাক্সিসে ঘুরছে, তেমন সে পৃথিবী তার কক্ষপথ ধরেও যাচ্ছে। তো এবং তারপরে সেই মিসাইলকে এমনভাবে টার্গেট করে পাঠাতে হবে, এমন স্পিড ক্যালকুলেশন করে পাঠাতে হবে যে যাতে পার্টিকুলারলি একটা কোনো পিন পয়েন্টের জায়গায় দুটো একসাথে মেশে, মানে এক জায়গায় কোলাইড করে তোমার ওই মিসাইলটা এবং ওই গ্রহাণু, তবেই বাস্টিংটা সম্ভব। প্রথম কথা সেটা তৈরি করা, তাই তৈরি করতে গেলে যে হিউজ রিসোর্সের দরকার, তার জন্য রিসার্চ, এবং তারপরে ওই ক্যালকুলেশন, এবং এই সব কিছু কন্ট্রোল করার জন্যে যে ডিভাইস বা মেশিন, সেগুলো এই সব কিছুই হয়তো আজকের আছে। কিন্তু এই যে ক্যালকুলেশনের ক্ষমতা বা এই যে ক্যালকুলেটিভ পাওয়ার, এবং এই যে এখনও 100% সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না যে ওটা সত্যিই মানে কলিশনটা হবে কি হবে না, এটা কিন্তু 100% অ্যাকুরেসি দিয়ে বলা সম্ভব নয়। বলছে 3% চান্স হতে পারে। মানে এখনও পর্যন্ত মানে আমাদের টেকনোলজি এতটা অ্যাডভান্স হয়নি যে আজ থেকে প্রায় 10 বছর পরে বা 5 বছর পরে কোনো একটা অ্যাস্টেরয়েড আমাদের যেটা দেখা যাচ্ছে, যেটা আসছে, সেটা আমাদের এই পৃথিবীতে মানে কোলাইড করবে কি করবে না, তার সম্ভাবনাটা 100% অ্যাকুরেসি দিয়ে এখনও পর্যন্ত বলা সম্ভব নয়।
তার কারণ আর কিছুই নয়, কারণ এই যে হিউজ যে ক্যালকুলেশান, এই যে মানে যেটা হিউজ নিখুঁত ক্যালকুলেশান করতে হবে, সেইটা করার জন্যে যে কম্পিউটেশনাল পাওয়ার এর দরকার, সেটা এই মুহূর্তে আমাদের মানে অতটা নেই। তো সেইটাও কিন্তু সলভ হয়ে যেতে পারে যদি কোয়ান্টাম কম্পিউটার একবার ফুল অপারেশনের নামে, সেটা যদি ফুললি অ্যাক্টিভ হয়, সে যদি এখন যে ভ্রূণ অবস্থায় আছে সেখান থেকে যদি অ্যাটলিস্ট বয় অবস্থাতেও আসে, ম্যানও হতে হবে না, অ্যাটলিস্ট বেবি থেকে বয় অবস্থাতেও যদি আসে, ইভেন হয়তো বেবি অবস্থাতেও যদি আসে, কথার কথা বলছি, তাহলেও হয়তো আমরা 100% অ্যাকুরেসি দিয়ে অনেক এরকম মানে প্রেডিকশান, যেটা এখন হয়তো মানে অনেক খুব ফ্র্যাকশান বা খুব কম মানে প্রেসাইজলি বলতে পারি, খুব কম পার্সেন্টেজ অফ প্রেসিশন আমরা বলতে পারি, সেটাকে অনেক হাই অ্যাকুরেসি দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারবো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম তুমি ভেবে নাও, এরকম আবহাওয়া মানে ওয়েদার যে টেকনোলজি থেকে শুরু করে অন্যান্য আরও অনেক বিষয়, অন্যান্য এই যে বিভিন্ন মেডিকেল ল্যাব, সেখানে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো চলছে, বিভিন্ন ড্রাগ রিকভারি বা যেখানে বিভিন্ন ওষুধ আবিষ্কার হয় বা ভ্যাকসিন আবিষ্কার হয়, বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে যে সার উৎপাদন করা হয়, জৈব সার, এই সমস্ত জায়গায়, সমস্ত রিসার্চ ফিল্ডে যেখানে এরকম হাই ক্যালকুলেশান, নিখুঁত ক্যালকুলেশানের দরকার এবং হিউজ নাম্বার নিয়ে ক্যালকুলেশান করার দরকার, সেখানে এখনকার সুপার কম্পিউটারও মানে ঠিক পেরে ওঠে না। তো সেইগুলো কিন্তু সম্ভব যদি এই কোয়ান্টাম কম্পিউটার ফুললি অপারেশনাল হয়। সো বুঝতেই পারছো কতটা রিসার্চ ওয়ার্কের দরকার। তো যাই হোক, ওই যেরকম তোমরা কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট, বিসিএ হোক, বিটেক হোক, যেটাই হোক, আলটিমেটলি যারা এই কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার প্রোগ্রামিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজি, এই সমস্ত নিয়ে যারা একদম কোডার, যারা একদম হার্ডকোর কোডার, তাদের এমন ভাবার কিচ্ছু নেই যে তোমাদের কিছু করার নেই, কারণ তোমাদের কাছে এখন আরও অনেক এক্সট্রা হাতিয়ার এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সট্রা হাতিয়ার, সেই হাতিয়ারকে ইউজ করে তোমরা আরও শক্তিশালী হয়ে ওঠো, এটা আমি বলবো। কিন্তু সেই হাতিয়ার চালানোটা শিখতে হবে, হাতিয়ারের দক্ষতাটা, সেই যে স্কিল, সেই হাতিয়ার চালানোর যে স্কিল, যেটা কিন্তু দরকার। যেমন নিশ্চয়ই তোমরা জানো যে ধনুক তো সবার হাতেই ছিল, এই রামায়ণ মহাভারতের যে কোনো যুদ্ধ, যদি মহাভারতের যুদ্ধের কথাই ধরো, কিন্তু ওই গান্ডীবধারী অর্জুনের মতো ওরম যোদ্ধা খুব কম ছিলেন, কারণ তারা সেই ধনুককে কীভাবে ইউজ করতে হয় সেটা জানতেন, ওই কর্ণের মতো বা ভীষ্ম বা একলব্য, নিশ্চয়ই তোমরা জানো। তো ওই ধনুক সবার হাতে হাতেই হয়তো আছে, সবার হাতেই অস্ত্র আছে, তো এআই টুলসও ওরকম অস্ত্র সবার হাতে হাতে থাকবে, এ করবে, কিন্তু সেটা নিয়ে শক্তিশালী হতে পারবে, সেই অস্ত্রটা নিয়ে অর্জুন হয়ে উঠতে পারবে বা কর্ণ হয়ে উঠতে পারবে, যে সেই অস্ত্রর পুরো টেকনিক, সেটাকে ইউজ করার খুঁটিনাটি সব জানবে, এবং শুধু জানবে না, প্র্যাকটিস করে করে সেই অস্ত্র ইউজ করাটাই কমপ্লিট পারদর্শী হয়ে উঠবে। তোমরা নিশ্চয়ই জানো যে কত পরিশ্রম করেছিলেন অর্জুন, কত দক্ষতা অর্জন করেছিলেন, কত একাগ্রতা ছিল তার। ওকে, ঠিক সেম জিনিস কিন্তু এখনও প্রযোজ্য। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি এই সমস্ত সফটওয়্যার রিলেটেড বা এই সমস্ত কোর্স রিলেটেড ব্যাপারে আমার থেকে কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, বা বিশেষ করে যারা তোমরা ক্লাস 12 স্টুডেন্ট, তোমাদের কোন কোর্স চয়েস করা উচিত হবে, এই সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমার ওপিনিয়ন জানতে চাও, আমি তো আর জাজ নয় যে তোমাদের একটা বিচার করে বলে দেবো যে এটাই করো, বা আমি যেটা বলবো সেটা করতেই হবে, এমন কোনো ব্যাপার না। আমি জাস্ট তোমাদের একটা সাজেশান দিয়ে দেবো। তো সেই সাজেশান যদি নিতে চাও, আমাকে অবশ্যই আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, সেটা দেখে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।